আমরা আজকে তোমাদেরকে জীব পরিবহন এই অধ্যায়টা বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো এই অধ্যায়টাকে আমি মূলত তিনটা পার্টে ভাগ করবো। আমি বুঝাচ্ছি যে আমি কিভাবে তিনটা পার্ট করতেছি। তো জীবের পরিবহন, জীব মানে কি? এই পৃথিবীতে যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব। তো জীব, তো জীবন আছে কাদের? উদ্ভিদ ও প্রাণী। এখন প্রাণীদের জীবন আছে যে আমরা সবাই বুঝতে পারি, যেমন আমরা মানুষের জীবন আছে, তারপরে মানুষ মানে তো প্রাণী, তারপর হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের সবার জীবন আছে আমরা বুঝতে পারি। কিন্তু উদ্ভিদের জীবন আছে এই জিনিসটা আমরা মানে স্টুডেন্ট অনেকে এটা উপলব্ধি করতে পারে না। যদিও অলরেডি আমাদের একজন বাংলাদেশের একজন সম্মানিত একজন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করেছেন গাছেরও জীবন আছে। তো গাছপালা মানে তো উদ্ভিদ। হ্যাঁ, তো এখন দেখো আমরা সব গাছে যদি বলি, ধরো তুমি একটা চারা গাছ, যে গাছের শিকড় মাটির নিচ পর্যন্ত যায়নি, এই গাছকে তুমি যদি প্রথমত একটু রোপণ করো, রোপণ করে 5 দিন বা 2 দিনের মাথায় যদি তুমি একটু গাছের মাঝখানে কেটে ফেলো, এই গাছটা কিন্তু মারা যাবে, বা ভেঙে ফেলো, তাহলে এই গাছটা কিন্তু মারা যাবে। তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম কি, অবশ্যই গাছের জীবন আছে, মানে গাছে এই দুটো মারা গেল কিভাবে? আমি তো রোপণ করে দিলাম, হয়ে গেল গাছ, আমি পানি টেনে দিলাম, পানি টেনে দিব না, আমার গাছ তো হয়ে যাওয়ার কথা। আসলে না, গাছ তার এই যে তার যে খাবার মানে প্রয়োজনীয় যে খাবার বলতে পানি এবং খনিজ লবণ সরবরাহ করে মাটি থেকে। তো আমরা একটা গাছ যখন বৃক্ষরোপণ করি, ধরে নিলাম একটা আম গাছ, হ্যাঁ, আমরা সচরাচর দেখি আমার বাড়িতে যে একটা আম গাছের প্রায় ধরো 30 বছর 40 বছরও আমাদেরকে আম দিচ্ছে, মানে ফল দিচ্ছে। তার মানে তুমি কি 30-40 বছর প্রত্যেকটা বছরই কিন্তু প্রতিদিনই কি তুমি এই গাছ কি পানি দাও? না, কখনোই না। কারণ আমরা যখন আম গাছটা রোপণ করতেছিলাম বীজ থেকে, তখন আমরা কয়েকদিন, নর্মালি 1 মাস 15 দিন বা সর্বোচ্চ 20 দিন বা 1.5 মাস খুব বেশি যত্ন নিলে আমরা এটাকে পানি ঢালি। পানি ঢালে যখন একটু গাছটা একটু বড় হয় এবং এই শিকড়টা মাটির ওই যেখান থেকে পানিটা নিতে পারবে সেই পর্যন্ত পৌঁছা যায়, তখন আমরা পানি না দিলেও চলে। গাছ অটোমেটিক্যালি তার শিকড় দিয়ে তোমার পানি এবং খনিজ লবণ সংগ্রহ করে সে বেঁচে থাকে। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝলাম যে গাছেরও কি আছে? জীবন আছে। তার মানে সকল উদ্ভিদেরই জীবন আছে, সকল প্রাণীরও জীবন আছে। তাহলে আমি বলতে চাইছিলাম যে জীব কাকে বলে, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। তো জীব তাহলে কাদের জীবন আছে? উদ্ভিদ এবং প্রাণী। তো তোমাদেরকে অবশ্যই জীবের পরিবহন বলতে উদ্ভিদ দেহের পরিবহন এবং প্রাণী দেহের পরিবহন এই জিনিসটাই বুঝেছি। উদ্ভিদ দেহের পরিবহন হয় কি? পানি এবং খনিজ লবণ। আর পানি দিয়ে পরিবহন হয় কি? রক্ত। মানে রক্তের মাধ্যমে আরো অনেক কিছু পরিবহন হয়, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবাহিত, মানে কিছু গ্রহণ হয়, কিছু ত্যাগ হয়। যেমন অক্সিজেন গ্রহণ করাই আমরা, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তারপরে রক্তের মাধ্যমে আমাদের খাবারগুলা আমাদের শরীরে যাতায়াত করতে থাকে, ঠিক আছে? তাহলে এভাবে করে তাহলে এই অধ্যায়টা পুরোটাই উদ্ভিদের পরিবহন, প্রাণীদের পরিবহন, এই দুটো পার্টে বিভক্ত। তা আমি এই ভিডিওটাকে 3টা পার্ট করবো, মানে এইখানে এই পড়াটাকে 3টা পার্ট করবো। কিভাবে 3টা পার্ট? একটা পার্ট হবে পুরোটাই উদ্ভিদের পরিবহন, আর 2টা পার্ট পানি পরিবহন হবে। আমরা আশা করতেছি ওই 2টা পার্ট তোমরা যখন এই ভিডিওটা করো তখনই বুঝতে পারবা যে আমি 2টা পার্ট কিভাবে করছি, ঠিক আছে? চলো আমরা চলে যাই। তাহলে আমাদের আজকে টপিক উদ্ভিদের পরিবহন না, আমাদের আজকে টপিক হচ্ছে পানিতে পরিবহন। আমরা এই অধ্যায়টা, এই 6ষ্ঠ অধ্যায়টা পড়তে হলে 9ম-10ম শ্রেণীর আগে প্রাণীতে পরিবহনটা পড়তে হয়, কারণ প্রাণীতে পরিবহনটা পড়লে তুমি মানে এই পড়ার প্রতি একটা ইন্টারেস্ট পাইবা, ঠিক আছে? এবং মানব দেহের যাবতীয় অনেক জিনিস তুমি বুঝতে পারবা, হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে মানে একটা সিস্টেমের ভিতর দিয়ে, মানে একমাত্র নিখুঁত একজন মানে সৃষ্টিকর্তা ছাড়া এটা কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে বা কারো পক্ষে এটা সম্ভব না, ঠিক আছে? তুমি এটা অনুধাবন করতে পারবা। এতদিন আমরা মনে করতাম আমরা মানুষ মানে জন্মগ্রহণ করলাম, পৃথিবীতে খাই দেয়, অক্সিজেন নিয়ে বাঁচিয়েছি, শেষ, আল্লাহ যখন আমাদেরকে লিখে রাখছে মরে গেলাম। হ্যাঁ, কথা সত্য, কিন্তু আমরা কিভাবে বেঁচে আছি? আমাদেরকে বেঁচে থাকা, এই যে তুমি অক্সিজেন নিচ্ছ, এর পিছনে কার অবদান, মানে কে কাজ করতেছে? হ্যাঁ, তারপরে অক্সিজেন কিভাবে নিচ্ছ তুমি, তারপরে তোমার শরীরে কিভাবে খাবারটা খাচ্ছ, কিভাবে সারাদিনে তোমার খাবারগুলো পৌঁছাইতেছে, কার মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? এই সবগুলো জিনিস, এবং কিভাবে তুমি অক্সিজেন নিলে কি কাজ লাগতেছে, কারণ হচ্ছে কিভাবে ত্যাগ হয়ে যাচ্ছে, এই সবগুলো প্রসেস যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি অন্তত যে কোনো একজন ব্যক্তি, সে যদি কিছুটা মানে সে, আমি মনে করি তোমার দেখিও একটু প্রত্যেকটা ডাক্তারই কিন্তু একটু ধর্মভীরু হয়, অর্থাৎ ধর্মের প্রতি তার অনুরাগটা বেশি থাকে, কারণ সে বুঝে যে আমাদের মানবদের যে মানে ক্যাটাগরিটা আছে, এইটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভব না। তো আশা করতেছি তোমরা এই জিনিসটা ফিল পাইবা যখন তুমি পানিতে পরিবহনটা বুঝতে পারবা। তো চলো, পানি পরিবহন হয় কিসের মাধ্যম দিয়ে? পানি দিয়ে পরিবহন হয় রক্তের মধ্যে দিয়ে। এই রক্ত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস, রক্ত কণিকা, হ্যাঁ, এইটা আসে রক্ত রস এবং রক্ত কণিকা। এই রক্ত রসে 8টা জিনিস আছে।
রক্তরসে 8টা জিনিস আছে। আমরা যদি বলি 1 নাম্বার আছে প্রোটিন, আরো অনেক জিনিস আছে। প্রোটিনের ভিতরে আছে, দেখো আমি যদি তোমাদের বইতে এটা সুন্দর করে দেওয়া আছে, প্রোটিনের ভিতরে আছে অ্যালবুমিন, আরো দুটো জিনিস আছে গ্লোবিউলিন, ঠিক আছে, হ্যাঁ, ও ফাইব্রিনোজেন। এই তিনটা জিনিস প্রোটিনের মধ্যে আছে। 2 নাম্বার আছে কি? 2 নাম্বার আছে গ্লুকোজ। 3 নাম্বার আছে কি? 3 নাম্বার আছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, চর্বি কণা। 4 নাম্বারে কি আছে? 4 নাম্বার আছে তোমার খনিজ লবণ। 5 নাম্বারে কি আছে? ভিটামিন, তারপর হচ্ছে হরমোন, তারপর হচ্ছে তোমার অ্যান্টিবডি, এরপরে 8 নম্বরে বজ্র পদার্থ মধ্যে কি হতে পারে? বজ্র পদার্থ মানে যেগুলো অপ্রয়োজনীয়, আমাদের দেহের জন্য ক্ষতিকারক, যেমন ধরো তোমার কার্বন ডাই অক্সাইড, তারপর আসতে পারো ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড ইত্যাদি। তাহলে তোমরা কি করবা? প্রথমে এই জিনিসগুলো পড়ে ফেলবা, মানে আমার যখন চেষ্টা করবে না তখন তোমরা এটা মুখস্থ করে ফেলবা। রক্তরসে এই 8টা টপিক আছে। কি আছে? 8টা জিনিস কি আছে? প্রোটিন, গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বজ্র পদার্থ। তোমরা গ্লুকোজ চিনো, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, এগুলো নিয়ে আমরা সমস্যা না, আরো বেশি আলোচনা করবো। খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি হচ্ছে ধরো আমাদের শরীর, যখন আমাদের শরীর কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন আমাদের শরীরের কিছু কিছু হরমোন আছে, হ্যাঁ, এবং কিছু কিছু রক্তকণিকা আছে যারা নিজেরাই এই ভাইরাসগুলোর বিরুদ্ধে কাজ, মানে অ্যাকশন নেওয়া শুরু করে। এগুলোকে আমরা বলি অ্যান্টিবডি। আমরা জানবো রক্তকণিকা যখন করবো তখন এইসব বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আর বজ্র পদার্থটা বুঝাই যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, ইউরিক অ্যাসিড মানে বেশিরভাগ বিষাক্ত জিনিস আমাদের মুখের মাধ্যম দিয়ে দেহ থেকে নিষ্কাশিত হয়। কার্বন ডাই অক্সাইডটা আমাদের নাক দিয়ে, হ্যাঁ, এবং মুখের সাহায্যে আমরা মানে নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড শরীর থেকে ত্যাগ করে দিই। তো এই রক্তরসে 8টা টপিক আছে, এটা পড়বা। আর এখানে দেখো তোমরা প্রোটিন জিনিসটা অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন একটু মুখস্থ, মানে প্রোটিন 3 ধরনের আছে তোমাদের বইতে। এই তিনটা যদি মুখস্থ করতে তোমার জন্য কষ্ট হয় না, একটা সংক্ষেপে একটা জিনিস ট্রিক্স মনে রাখতে পারো। জিপিএ পাইল, জিতে গ্লোবিউলিন, পিতে ফাইব্রিনোজেন, এতে অ্যালবুমিন। তাহলে সংক্ষেপে মনে রাখবে ট্রিক্স হচ্ছে কি? জিপিএ পাইল মনে রাখার টেকনিক। জিপিএ পাইল, গ্লোবিউলিন, পিতে ফাইব্রিনোজেন, এতে অ্যালবুমিন, 5টা আমাদের ট্রিক্স হিসেবে আমরা পাশাপাশি পড়ে নিব। এটা হচ্ছে রক্তরসের 8টা প্রকার। তাহলে আসলে বাকি হলো কি? রক্তকণিকা। রক্তকণিকা 3 ধরনের। এক ধরনের হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপর 2 নম্বরটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে অনুচক্রিকা। 3 নম্বর হচ্ছে কি? অনুচক্রিকা। মনে রাখবা লোহিত রক্তকণিকার সংক্ষেপে বলা হয় আরবিসি। সংক্ষেপে বলা হয়, পূর্ণরূপ যদি আমরা বলি রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিউকোসাইট বা লিউকোসাইট। আর অনুচক্রিকা বলা হয় থ্রম্বোসাইট। তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসি। শ্বেত রক্তকণিকার 8টা নাম আছে। ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসল। তাহলে এইটা হচ্ছে রক্তরসের একটা পদ আছে। আর রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসল। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা ডব্লিউবিসি বলা হয়, হোয়াইট ব্লাড কর্পাসল, এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বলা হয়। ঠিক আছে, এই 8টা জিনিস, এই 3টা জিনিস আছে। আর এখানে রক্তরসের মধ্যে 8টা উপাদান আছে। তো রক্তরসের গুলো নিয়ে আছে, আর এগুলো নিয়ে তেমন তোমাদের বইতে বিশদ ব্যাখ্যা নাই। যদি তোমরা এগুলো বুঝারই কথা, খনিজ লবণ, হ্যাঁ, আমরা আমাদের খাবারের, আমাদের মানে সুষম খাদ্যের 6টা উপাদান থাকে। হ্যাঁ, 6টা উপাদানের মধ্যে খনিজ লবণ একটা, ভিটামিন, খনিজ লবণ, পানি। মনে নাই শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, 6টা উপাদানের মধ্যে। তো শর্করা, আমিষ, স্নেহ, আমরা যে খাবারগুলো খাই এই সবগুলা খাবারে কিন্তু তোমার গ্লুকোজ হিসেবে আমাদের সঞ্চিত হয়। হ্যাঁ, আর প্রোটিন তো বুঝতে হবে, শর্করা আমিষ বা প্রোটিন থাকে, আমিষ প্রোটিন। হ্যাঁ, চর্বি কণা তো হচ্ছে যেগুলো তুমি খাও, এগুলো থেকে চর্বি কণা, কিছু মানে খাবারগুলো থেকে স্তন্যপায়ী পদার্থগুলো থেকে তোমার চর্বি তৈরি হয়।
খনিজ লবণ তো আমাদের খাদ্যের একটা উপাদান, ভিটামিন তো আমরা খাবার থেকে পাই, ভিটামিন, খনিজ লবণ, পানি, খাদ্য সঠিক মধ্যে এই দুটো উপাদান। হরমোনটা হচ্ছে আমাদের দেহের মানে আমাদের দেহের নালীবিহীন মানে রক্তের মধ্য দিয়ে কিছু অঙ্গ মানে অঙ্গ ভূমিকায় আমাদের অঙ্গ সঞ্চালনে কিছু কাজ করে। যেমন ধরো আমরা বলি আমাদের একটা পরিণত বয়সে যে কোনো কিশোর কিশোরী আমরা দেখি তারা তাদের শারীরিকগতভাবে মানসিকগতভাবে কিছু চেঞ্জ হয়, এই চেঞ্জগুলো কিন্তু হরমোন থেকে আসে, ঠিক আছে? হ্যাঁ, তো এই হরমোন আমাদের দেহের অনেক ভূমিকা পালন করে। এটা আমি তোমাদেরকে এখন এইগুলো নিয়ে কথা বলতে গেলে আমার বিশাল ব্যাখ্যা হয়ে যাবে, মানে আমাদের চ্যাপ্টারের মেইন জিনিস অন্তর্ভুক্ত হবে না। তো আমি আশা করতেছি আমাদের যেহেতু একটা জীববিজ্ঞানে 11টা বা 12টা অধ্যায় যেগুলোই আছে, আমরা এগুলোতে যদি প্রত্যেকটা পার্ট বা ভিডিও দেখি তখন তুমি বুঝতে পারবা যে আমরা যে পার্টগুলো আমাদের যে অধ্যায়ে ব্যাখ্যা আকার দেওয়ার দরকার আছে আমরা ওই ব্যাখ্যা দিয়ে দিব, ঠিক আছে? তো তাহলে আমরা বলবো যে যেমন ধরো আমাদের প্রাপ্ত বয়সে আমাদের যে যে গলা কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, ছেলেদের কাপ চড়া হওয়া, হ্যাঁ, মেয়েদের যে শারীরিক পরিবর্তন গুলো ঘটে, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে যে এই তোমার হরমোনের কারণে ঘটে। আর আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের কিছু রক্তকণিকা আছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আমি একটু বলে যাচ্ছি। তো এই অ্যান্টিবডি গুলো আমাদের দেহের প্রতিষেধক হিসেবে কাজ করে ভাইরাসের বিরুদ্ধে। আর বর্জ্য পদার্থ হচ্ছে ধরো এই কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমাদের দেহে ক্ষতিকর, যেটা নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে বের হয়ে যায়। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হ্যাঁ, বা বিভিন্ন বিষাক্ত পদার্থগুলো আমাদের তোমার মূত্রের মধ্যে দিয়ে দেহ থেকে নিঃশ্বাসিত হয়। তো চলো এই রক্তরস নিয়ে আর তেমন একটা ব্যাখ্যা নাই, তোমার রক্তকণিকা নিয়ে তোমাদের এখানে কিছুটা ব্যাখ্যা করছে, মানে এই রক্তকণিকা, সাথে রক্তকণিকা, অনুচক্রিকা। চলো আমরা এগুলো নিয়ে একটু পড়ি। আর মনে রাখবা আমাদের দেহে রক্তরস আছে 55% আর রক্তকণিকা আছে 45%। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখবা, সাইট বলা আছে, সাইট মানে কোষ, অর্থাৎ লোহিত রক্তকণিকার নিজে একটা কোষ, সাদা রক্তকণিকার নিজে একটা কোষ, অনুচক্রিকাও একটা কোষ, ঠিক আছে? তো এটা হচ্ছে রক্তরস 55% আছে, রক্তকণিকা 45% আছে, এগুলো তোমরা বইতে অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে? আমরা বইয়ের বাইরে পড়াবো না, বই যেগুলো আছে এগুলো। চলো আমরা এবার দেখা করবো তোমাদেরকে রক্তকণিকা গুলো নিয়ে। লোহিত রক্তকণিকা দেখো, তোমাদের বইতে যদি আমি তাকাই লোহিত রক্তকণিকা আমরা যদি দেখি, বলা হচ্ছে মানব দেহে 3 ধরনের কণিকা, রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। আমরা কি বুঝলাম? আচ্ছা, লোহিত রক্তকণিকার সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য আছে, লোহিত রক্তকণিকা একমাত্র অক্সিজেন পরিবহন করে। তাহলে আমরা যে নিঃশ্বাসটা আমরা যখন গ্রহণ করি, হ্যাঁ, শ্বাস গ্রহণ করি, তখন আমরা কিন্তু যেটা নিই সেটা হচ্ছে অক্সিজেন, এবং এটা একমাত্র আমাদের সারা দেহে পরিবহন করে কে? লোহিত রক্তকণিকা। আর আমি যদি সংক্ষেপে বলি, সাদা রক্তকণিকার বিভিন্ন কাজ আছে, তবে সাদা রক্তকণিকার মেইন কাজ হচ্ছে দেহের এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা, ভাইরাসের বিরুদ্ধে কত অ্যান্টিবডি তৈরি করা, এটা হচ্ছে সাদা রক্তকণিকার মেইন কাজ। আর অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে তোমার রক্ত জমাট সৃষ্টি করা, রক্ত তঞ্চন করা। এখন তুমি বলতে পারো স্যার, এই যে আপনি বুঝলেন যে সাদা রক্তকণিকা আমাদের দেহে, হ্যাঁ, কি করে অ্যান্টিবডি তৈরি করে, এটা কিভাবে সম্ভব? তোমরা সম্প্রতি যদি আমরা একটু স্মৃতিচারণ করি, 2019 সাল বা 20 সালের দিকে আমরা পুরোপুরি করোনার ভিতরে গেছিলাম, হ্যাঁ, এটা মানে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে গেছিলাম। তখন দেখলাম আমরা তোমাদেরকে করোনার টিকা দিয়েছিলাম সবাই। এই করোনার টিকা মানে হচ্ছে একটা নিষ্ক্রিয় করোনা ভাইরাস তোমার শরীরে তুমি প্রবেশ করছো। তার মানে কি হবে? তার মানে তোমার শরীর জানবে যে পৃথিবীতে করোনা ভাইরাস নামে কিছু একটা আছে, সে অটোমেটিক্যালি সে অ্যান্টিবডি তৈরি করবে। তুমি করোনা টিকা মানে দিচ্ছ মানে তোমাকে করোনা ধরবে না এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি কেন টিকা দিচ্ছ? তোমার শরীর জানে যে করোনা নামে একটা পৃথিবীতে একটা ভাইরাস আছে, সে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখবে যখন তুমি নিষ্ক্রিয় টিকাটা তোমার শরীরের ভিতরে প্রবেশ করাইছো, করোনা ভাইরাস প্রবেশ করাইছো। এরপরে যখন কোনো ব্যক্তি করোনা সংক্রমিত হবে, হ্যাঁ, তখন তার এই ভিতরে যে সাদা রক্তকণিকা আছে না, সে অটোমেটিক্যালি ফাইট করা শুরু করে দিবে। সে ফাইট করে এটাকে নিষ্ক্রিয় করে ফেলবে, মানে তোমার শরীরে যদি করোনা ভাইরাস প্রবেশ করেও সেটা নিষ্ক্রিয় করে ফেলবে। যদি নিষ্ক্রিয় না করতে পারে তাহলে মনে করো তোমার শারীরিকভাবে তোমার ক্ষতিগ্রস্ত হবে। করোনা যে উপদ্রবগুলা যে ক্ষতিগুলো করে গেছে আমাদের বাংলাদেশে, সব বিভিন্ন বিশ্বে, হ্যাঁ, পুরো বিশ্বে যে ইয়েটা করছে, বিভিন্ন দেশে পুরো বিশ্বে যে ঘটনাটা ঘটা গেছে, মানে ধরো মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, হ্যাঁ, বা শ্বাস প্রশ্বাসে কষ্ট, এগুলো করবে। তবে আমরা মূলত টিকা দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের শরীরকে জানানো যে আসলে করোনা ভাইরাস নামে পৃথিবীতে একটা ভাইরাস আছে, এবং আমরা নিষ্ক্রিয় ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করাইছি, যেটা আমাদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করতে পারে। তা আশা করতেছি তাই এই কাজগুলো আমাদের সাদা রক্তকণিকা এটা করে থাকে। আর এটাকে আবার কিন্তু আমাদের শরীরে অতন্ত্র প্রহরী বলা হয়। আমি জানি না তোমাদের বইতে লেখা আছে কিনা, তবে ইন্টারভিউতে লেখা আছে এই সাদা রক্তকণিকাকে আমাদের শরীরে অতন্ত্র প্রহরী বলা হয়।
আর অনুচক্রিকা আমাদের দেহে কি কাজ করে আমি তোমাকে বলি, অনুচক্রিকা রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তুমি বলো স্যার রক্ত জমাট বাঁধিয়ে এই বেটার কাজ কি? আমি এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো, দেখ আমি সংক্ষেপে বুঝে দিলাম। এরপর আসো লোহিত রক্তকণিকা বা আরবিসি। তোমাদের এখানে বইতে বলা আছে কি মানব দেহে 3 ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বুঝতে পারছো আমি যেগুলো বলছি। এবং লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং এর গড়ায়ু মাত্র 120 দিন। কতদিন মাত্র? 120 দিন। তুমি যদি এটাকে হিসাব করো মাসে হিসাব করে 4 মাস প্রায়, 4 মাস প্রায়, মানে এই 4 মাস পরে এটা অটোমেটিক্যালি মারা যাবে। তাহলে কি বলছে? লাল অস্থি মজ্জায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তোমরা অস্থি মজ্জা বললে অনেকে আবার বুঝো না। আমরা ছোটবেলা থেকে আমরা একটা মুরগির আমাদের পরিচিত সবচেয়ে বড় পছন্দের একটা হাড় হচ্ছে মুরগির হাড়ের মতো। এই যে দেখো এই যে এই পার্টটা, এই যে আমরা এই হাড়টাকে সবচেয়ে বেশি চিনি। আমি যদি সুন্দর করে এই চিত্রটা আমি যদি রাফলি আঁকতেছি, সময় এত বেশি দেওয়া যাবে না আমাদের। এই হাড়টাকে আমরা সবাই চিনি। এই হাড়টা যখন আমরা এর থেকে মাংসটা খেয়ে ফেলি, এইগুলো এখানে এগুলো কামড়াইলে দেখবা তুমি একটা লাল লাল টাইপের একটা অংশ নাও। দেখো মুরগির দেখলে দেখবা, মুরগি বা হাঁসের লাল লাল টাইপের একটা অংশ দেখবা, এটাকে আমরা বলতে পারি অস্থিমজ্জা। এইটা ছিল এখান থেকে লোহিত রক্তকণিকার মধ্যে উৎপন্ন, ঠিক আছে? তো বলছে লাল অস্থিমজ্জা লোহিত রক্তকণিকা কি হয়? তৈরি হয়। এর গড়াই মাত্র 120 দিন। মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি অবতল বৃত্তের মতো। দেখো তোমার চিত্রে কিন্তু তোমার যদি এখান থেকে দেখো বলা আছে যে দ্বি অবতল বৃত্তের মতো, দ্বি অবতল বৃত্তের মতো কিছুটা বৃত্ত আঁকবে। পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় কত লক্ষ? 50 লক্ষ। এবং এটাই সাধারণ রক্তকণিকার চেয়ে কত গুণ বেশি? প্রায় 500 গুণ বেশি। লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে আমাদের মানব দেহে, ঠিক আছে? ওকে, তো আমরা যদি রিডিং বাই রিডিং পড়ি তাহলে তোমাদের অনেক কিছু আমরা পড়তে গেলে অনেক সময় হিউজ সময় লেগে যাবে। তারপর আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকণিকা কম থাকে। লোহিত রক্তকণিকা কি থাকে? কম থাকে। তুলনামূলকভাবে শিশুদের লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। আমাদের জীবনে প্রতি মুহূর্তে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় এবং সমপরিমাণে তৈরি হয়। যে পরিমাণ ধ্বংস হয় সেই পরিমাণ তৈরিও হয়। আমাদের তারপর বলা আছে যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তো মনে রাখবা বলছে কি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হিসেবে। লোহিত রক্তকণিকার একটা অংশ আছে হিমোগ্লোবিন। মনে রাখবা আমরা জানি রক্তের রং লাল, রক্তের রং লাল। এই লাল একমাত্র হয় হিমোগ্লোবিনের কারণে, যেটা পরিবহন করে কে? একমাত্র লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকার আরেকটা পার্ট হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল থাকে। আচ্ছা, এখন তোমরা আমাকে বললা যে স্যার আমি একটু আগে বুঝাই দিলাম যে রক্ত 2 প্রকার, রক্ত রস, রক্ত কণিকা। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা জীবনে হাত কাটা গেলে জীবনে দেখি লাল লাল রক্তই বাড়িছে, আপনি আবার কোথা থেকে রক্ত রস, রক্ত কণিকা এটা কিভাবে পাইছেন আমাদের একটু বুঝাই দিতে হবে। তো আমি যদি বলি রক্ত রস, দেখো আমি তোমাকে রক্ত কণিকাটাও বুঝাই দিব, সমস্যা নেই। রক্ত কণিকা আমরা ডিভাইড করতে পারি না। বিজ্ঞানী কি একটা যন্ত্রের মধ্যে, এটাকে কি জানে সেন্ট্রিফিউগাল যন্ত্র, কোন বিজ্ঞানী জানি আমাদের ইন্টারে ভর্তি ছিল এটা, তিনি সেন্ট্রিফিউগাল যন্ত্র নিয়ে এটাকে একটা রক্তকে ভালো করে ঝাঁকাইছিলেন সেন্ট্রিফিউগাল যন্ত্রতে। ঝাঁকানোর পরে দেখলো যে রক্তের নিচে যে একটা পার্ট বসে আছে, একটা পার্ট বসে আছে, উপরের অংশটা কিছুটা হলুদ বর্ণের। এই হলুদ বর্ণের অংশটার নাম হচ্ছে রক্তরস। লাল লাল যেগুলো সেগুলো হচ্ছে রক্ত কণিকা, ঠিক আছে? তাহলে রক্তরস, তুমি রক্তরস বুঝে কি হবে? দেখবা আমাদের যখন একটা ধরো মানে কোন একজন ব্যক্তির হাত কাটা গেল দুর্ঘটনা বশত বা যে কোনো ভাবে হাত কাটা যাওয়ার পরে প্রথমে রক্ত বাইরে নিল। প্রথম 1-2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট তোমার রক্ত বের হবে। বের হওয়ার পরে দেখবা মোটামুটি তুমি যাই দিছো, ধরো আমরা অনেক প্রতিষেধক মানে অনেক ইয়ে দিই, মেডিসিন দিয়ে বা কোনোভাবে রক্তটা চাপি টাপি ধরি, বন্ধ করার চেষ্টা করি। করানোর পরে দেখবা রক্ত কিন্তু বন্ধ হয়ে গেছে, কিছু পরিমাণ রক্ত শেষে গিয়া চুয়ে চুয়ে আস্তে আস্তে বাড়ি দিছে, পানির মতো টাইপের। এই অংশটাই হচ্ছে তোমার রক্তরস। আর আগে দিয়ে লাল লাল যেগুলো বের হয়ে গেছে এগুলো হচ্ছে রক্ত কণিকা, ঠিক আছে? এটা হচ্ছে রক্তরস, রক্ত কণিকা। আর এর মধ্যে আমি লোহিত রক্তকণিকা বা আরবিসি নিয়ে ব্যাখ্যা করা শেষ। আবার আছে সাদা রক্তকণিকা। স্যার সাদা রক্তকণিকা স্যার যদি আমি বলি সাদা রক্তকণিকা 2 প্রকার। সাদা রক্তকণিকা কয় প্রকার? 2 প্রকার। এদেরকে বলা হয় গ্রেনিউলোসাইট। দেখো সাদা রক্তকণিকা 2 প্রকার। একটা পার্ট হচ্ছে গ্রেনিউলোসাইট, গ্রেনিউলোসাইট,
হ্যাঁ, আরেকটাকে বলা হয় অ্যাগ্রানিউলোসাইট। অ্যাগ্রানিউলোসাইট তাহলে দুই প্রকার, গ্রানিউলোসাইট বা এটাকে সংক্ষেপে বলা হয় যে কিন্তু ট, হ্যাঁ, বা দানাদার, আর এটাকে বলা হয় অ্যাগ্রানিউলোসাইট। এ মানে শূন্য, মানে নাই, এ মানে হচ্ছে নাই, গ্রানিউলোসাইট মানে দানাদার নাই, তো দানাবিহীন, সংক্ষেপে বলা হয় দানাবিহীন, বা দানাবিহীন বলতে পারো। সরাসরি দুই প্রকার, গ্রানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট। তোমাদের পরীক্ষাগুলো আসে আশা করি আমি, হ্যাঁ, একটু লেখা আছে অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন, আর গ্রানিউলোসাইট কি দানাদার, ঠিক আছে। এখন দেখো এই অ্যাগ্রানিউলোসাইটকে আবার দুই ধরনের ভাগ করছে। অ্যাগ্রানিউলোসাইটকে একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, লিম্ফোসাইট একটা হচ্ছে মনোসাইট, ঠিক আছে। আবার এই গ্রানিউলোসাইটকে আবার তিন ভাগে ভাগ করছে, ইওসিনোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, একটা হচ্ছে কি স্যার, বেসোফিল। এই হলো বেসোফিল, এই তিনটা ভাগে ভাগ করছি। এর মধ্যে তাহলে সাধারণীকার মধ্যে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রানিউলোসাইট বা দানাদার, একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন। এর মধ্যে গ্রানিউলোসাইট বা দানাদারকে তিন ভাগে ভাগ করেছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানিউলোসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লিম্ফোসাইট ও মনোসাইট। এবার আমি যদি বলি এদের এই পাঁচটা, এই যে এখানে দুই প্রকার, এখানে তিন প্রকার, এদের কাজ কি? তোমার সাথে যদি আমি লিম্ফোসাইটের কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে মূলত অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি তৈরি করা, কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, ঠিক আছে। আর এর কাজ কি? মনোসাইটের কাজ কি? মনোসাইটের কাজ হচ্ছে তোমার প্যাগোসাইটিস প্রক্রিয়ার রোগ জীবাণুকে ধ্বংস করা। এর কাজ হচ্ছে কি? প্যাগোসাইটোসিস, আমি বুঝে দিই প্যাগোসাইটোসিস কি জিনিসটা বুঝে দিয়ে, প্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করা, প্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করা, জীবাণুকে ধ্বংস করা। এবার নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিলের কাজ হচ্ছে এটাও সেম করে, ওই যে এটার মতো, মনোসাইটের মতো, প্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করা, এদেরও কাজ সেম, জীবাণুকে ধ্বংস করা। আর ইওসিনোফিল আর বেসোফিল এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ইওসিনোফিল আর বেসোফিল কাজ হচ্ছে যে এরা হিস্টামিন জাতীয় রাসায়নিক পদার্থ তৈরি করে। এদের কাজ হচ্ছে হিস্টামিন জাতীয় একটা হরমোন তৈরি করে বা রাসায়নিক পদার্থ তৈরি করে, হিস্টামিন জাতীয় রাসায়নিক পদার্থ তৈরি করে কি করে জানো? পদার্থ তৈরি করে অ্যালার্জি প্রতিষেধক করে, তৈরি করে অ্যালার্জি অ্যান্টিবডি হিসেবে কাজ করে বা অ্যালার্জি প্রতিষেধক হিসেবে কি করে? কাজ করে। এছাড়া বেসোফিল আলাদা একটা কাজ করে, বেসোফিলের একটা আলাদা কাজ হচ্ছে সে হেপারিন তৈরি করে। বেসোফিলের কাজ হচ্ছে যে হেপারিন তৈরি করে রক্ত জমাট বাধা দেয়, রক্ত জমাট বাধা দেয়, হেপারিন তৈরি করে রক্ত জমাট বাধা দেয়, বুঝে দিচ্ছে এটা সবকিছু, তৈরি করে রক্ত জমাট বাধা দেয়, জমাটে বাধা দেয়। একটু স্যার বোঝার চেষ্টা করো যে আমি কি বললাম, সরলরেখা দুই প্রকার, গ্রানিউলোসাইট বা দানাদার, অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন। হ্যাঁ, তো গ্রানিউলোসাইট বা দানাদার বা অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন, তো আমি বলছিলাম যে অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন দুই প্রকার, লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। আমি তোমাদেরকে আগে বললাম যে অ্যান্টিবডি তৈরি করে কিভাবে, আমি তোমার বলি। ধরো তোমার শরীরে কোনো একটা ভাইরাস ঢুকছে, এটা সে জানে, আমাদের শরীরে এই ভাইরাস সম্পর্কে পরিচিত, সে আগে অ্যান্টিবডি তৈরি করে রাখবে। যখন ভাইরাসটা তোমার দেহে আক্রমণ করবে তখন সেটাকে অ্যাটাক করা শুরু করবে। যখন যাই এটাকে মানে আমাদের দেহের অ্যান্টিবডি এটাকে হাইরে যায়, তখন আমরা ডাক্তারের কাছে যাই, আমরা আবার কি খাই? অ্যান্টিবডি খাই, যাতে আমাদের এই অ্যান্টিবডিটাকে আমরা কি করতে পারি, এই লিম্ফোসাইটটাকে আমরা সাপোর্ট দিতে পারি। কথা বোঝা গেছে? কিন্তু এর আগে কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে কিন্তু আমাদের শরীর ভাইরাসের দমন করার চেষ্টা করে, না পারলে তখন আমরা ডাক্তারের কাছে চলে যাই। আর মনোসাইটের কাজ কি? প্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করা। এটা মানে কি জানো?
ধরো তোমার একটা ভাইরাস, ধরো আমি ধরলাম এই একটা ভাইরাস তোমার শরীরে ঢুকছে, তো প্যাথোজেনিস প্রক্রিয়া একটা কোষ আছে, এই কোষটা যায় কি করবো, ভাইরাসের সাথে পাশে যায়, সে আস্তে আস্তে করে এইভাবে করে বসবো, একটু পরে সে কি করবো, তার এটাকে আরেকটু বাড়ায় নিব, একটু পরে একটু সময় নিয়ে এসে একটু বাড়ায় নিব, এরপরে কিছুক্ষণ পরে সে এককালে তার শরীরটাকে বাড়ায়, ভাইরাসটাকে তার শরীরের ভিতরে ঢুকে গেলে, ঢুকা গেলে এবার সে ফিরে পানি শুরু, অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু। এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, যেটা মনোসাইটও করে, নিউট্রোফিলও করে। ইওসিনোফিল প্যাসিফিল কি করে, হিস্টামিন জাতীয় রাসায়নিক পদার্থ তৈরি করে, অ্যালার্জি প্রতিষেধক হিসেবে কাজ করে। আমরা তোমাদেরকে বলি আমাদের শরীরে আসলে অ্যালার্জি বলতে কি বুঝি। অ্যালার্জি বলতে আসলে আমাদের শরীর মাঝে মাঝে কিছু জিনিস ভুল করে, সে ভুল জিনিসটাকে মানে অ্যালার্জি হিসেবে ধরে ফেলে। যেমন ধরো আমরা সবচেয়ে কম খাই কি কি জিনিস, ইলিশ মাছ, হ্যাঁ, তারপর যারা মুসলিম সম্প্রদায় আছে তারা গরুর মাংস খায়, এটা খুব কমই খায়, একেবারে কোরবানির ঈদে বা কোনো একটা ফাংশন হলে তারপর খায়। বেগুন ভাজি, হ্যাঁ, এই জিনিসগুলো, চিংড়ি মাছ, এই জিনিসগুলো আমরা খুব কমই খাই। তো এগুলা খুব কম খাওয়ার কারণে আমাদের শরীর এগুলো অ্যালার্জি হিসেবে ধরে নেয়। অ্যালার্জি মানে মানে এগুলোর সাথে অ্যালার্জি হিসেবে চিহ্নিত করে ফেলে ভুল করে। ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, গরুর মাংস, আর হচ্ছে কি বেগুন ভাজি, এগুলোর সে কি করে, এই বেশিরভাগ এইসব জিনিসগুলোকে সে কি করে ফেলে, ভুল করে সে ভাইরাস হিসেবে চিহ্নিত করে রাখে, কারণ এগুলো আমরা খুব কম পরিমাণে খাই। তুমি একটা জিনিস খেয়াল করো, এটা আমার সাথে অনেকে দ্বিমত হতে পারে। তুমি বলো তুমি প্রতিদিন তেলাপিয়া মাছ খাও, রুই মাছ খাও, কাতলা মাছ খাও, হ্যাঁ, অনেক মাছ ধরনের খাও, এগুলো কি তোমার অ্যালার্জি মানে খাইলে চুলকানো শুরু করে? তুমি মুরগির পাড়ার মুরগির মাংস খাও, দেশি মুরগির মাংস খাও, হাঁসের মাংস খাও, হাঁসের মাংস খেলে কিন্তু কিছুটা করে, হ্যাঁ, পাড়ার মুরগির ডিম খাও, তোমার এগুলো কি অ্যালার্জি বেশি সমস্যা করে? সমস্যা করে ইলিশ মাছ খাইলেই শুরু হয়ে যায়, গরুর মাংস একটু খাইলেই শুরু হয়ে যায়, বেগুন ভাজি খাইলে শুরু হয়ে যায়। এর একমাত্র কারণ হচ্ছে এগুলো আমাদের শরীর ভাইরাস হিসেবে চিহ্নিত করে রাখছে। এর একমাত্র কারণ কি, তুমি প্রত্যেক জীবনে প্রতিনিয়ত এগুলো খাও না, হুটহাট করে 6 মাস 5 মাস 2 মাসে একবার খাও, বা কেউ বড় টাইপের হলে প্রতি মাসেই খায়, হ্যাঁ, তো কারণ সবার তো অ্যালার্জির সিস্টেম আলাদা, সবার যে ইলিশ মাছে অ্যালার্জি আছে এটা ভুল কথা। অ্যালার্জি মানুষের শরীর ভেদে ভিন্ন ভিন্ন টাইপের হয়, তো এগুলো সে অ্যালার্জি হিসাবে কি করে রাখে, চিহ্নিত করে রাখে। যখন তুমি এগুলো খাও শরীরে ঢুকে, তখন তোমার ইওসিনোফিল আর প্যাসোফিল এটাকে ভুলভাবে তোমার ডিটেক্ট করে ফেলে, ভুলভাবে ডিটেক্ট করার ফলে এর পরিণাম আমরা চুলকানি শুরু করি শরীরের ভিতরে আর কি। সো এই হিস্টামিন জাতীয় রাসায়নিক পদার্থ তৈরি করে অ্যালার্জি প্রতিষেধক হিসেবে ইওসিনোফিল এবং প্যাসোফিল হিসেবে কাজ করে, এটা হচ্ছে একটা জিনিস। আর প্যাসোফিল আর একটা কাজ করে, হ্যাপারিন তৈরি করে রক্ত জমাটা বাধা দেয়। মনে রাখবা, আমি একটু পরে হৃৎপিণ্ডের ভিতরে চলে যাবো, তখন তোমরা বুঝবা যে আমাদের রক্তনালীর মধ্যে যদি কোনো কারণে রক্ত জমাট বাঁধে, যদি আমি সময়মত এটার ব্যবস্থা না করি, বা হার্ট ব্লক মানে এই রক্তনালীটা ব্লক হয়ে যায়, ধমনীটা ব্লক হয়ে যায়, এটা অবশ্যই আমাদের মৃত্যুর কারণ। সো এই ইওসিনোফিল আর প্যাসোফিল কি করে, হ্যাপারিন তৈরি করে রক্ত জমাটা কি করে বাধা দেয়। অন্তরিকতা স্যার আমরা বলতেছেন যে ইওসিনোফিল আর প্যাসোফিল রক্ত জমাটা বাধা দেয়, ইএন দিয়ে আবার আমরা সংক্ষেপে আলোচনা করার সময় কইছিলেন যে অনুচক্রিকা থ্রম্বোসাইটটাও আমাদেরকে আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তার মানে আমরা কি বুঝালেন, এত তৈরি করে এত রক্ত জমাট করতে বাধা দেয়, এত রক্ত জমাট বাঁধায়, ঘটনাটা কি? আসলে এতে কাজ করে আমাদের শরীরের মানে আমাদের ইয়েতে ধমনীর ভিতরে যে রক্তটা জমাট বাঁধতে, তখন এতে রক্তটা জমাট বাঁধতে গেলে এত বাঁধাতে গেলে এতে এই কাজটা করে। আর এটা কি করে, যখন তুমি ধরো হাত কাটা গেছে, তোমার একটা হাত কাটা গেছে, হ্যাঁ, তোমার একটা হাত তুমি কেটে ফেলছো ভুলে, অজ্ঞানতাবশত অসাবধানতাবশত তোমার কেটে ফেলছো, এখন তোমার এখানে তো নালী আছে, নালীতে রক্ত বাড়ি দিয়েছে, সমান রক্ত বাড়ি দিয়েছে, এখন যদি এভাবে রক্ত বাড়িতে থাকে একটা সময় তুমি মারা যাবে। কিন্তু বলো স্যার এটা কি কখনো ঘটেনি, আমরা হাসি কথাবার্তা বলবেন কেন, আমাদের হাত কাটা গেলে আমরা জীবনে মারা যেতে আমরা কখনো দেখিনি, মারা যায় যখন তুমি খুব বেশি পরিমাণে আঘাতটা তোমার বেশি পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু মানুষ মারাও যায়। যদি সময় তুমি হাসপাতাল না নিতে পারো, রক্ত বন্ধ না করতে পারো, তখন সে নিশ্চিত মারা যায়। হ্যাঁ, রক্ত যদি যাওয়ার তুমি বন্ধ না করতে না পারো। এখন যদি কম মাত্রার রক্ত মানে কাটা ছেড়া যায়, তখন কিন্তু অনুচক্রিয়া থ্রম্বোসাইট তোমাকে কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ায় রক্ত জমাট করে ফেলে। কি প্রক্রিয়া করে আমি বলতেছি একটু পরে, হ্যাঁ, রক্ত জমাট করে ফেলে। সো এই রক্ত জমাট করার কারণেই কিন্তু আমাদের রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায় একটু পরে, দেখবে অটোমেটিক্যালি
ডাক্তারের কাছে আমরা রক্ত জমাট বাঁধলে প্রথমে অনেক কিছুই চেষ্টা করি, বিভিন্ন ওষুধ দিল তারা পাতা দিয়ে চেষ্টা করি, বা বিভিন্ন এখন রক্ত বন্ধ হওয়ার অনেকগুলো আছে, ওষুধ আছে বাজারে পাওয়া যায়, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বন্ধ করার চেষ্টা করি। কিন্তু রক্ত অটোমেটিক্যালি 2 মিনিট বা 1 মিনিট সময় বন্ধ হয়েছে। যতই তুমি ফালাফালি করো না কেন বাবা, তুমি রক্ত 2 মিনিট বা 1 মিনিট পরেই বন্ধ হবে, কারণ রক্ত ব্লিডিং হওয়ার কিছু সময় নেয়। যখন তোমার রক্ত নালীটা কাটা যায়, এখান দিয়ে বাতাস বা অক্সিজেন তোমার শরীরে প্রবেশ করলে তোমার অনুসক্রিয় থ্রম্বোসাইট বুঝে যায় যে তোমার নালীতে কিছু কাটা গেছে। তখন আমি তো বলছিলাম কি, ধরো তোমার এটা নালী, এটা হচ্ছে তোমার ধমনী আর কি, ধমনী। এখান দিয়ে তোমার কি আছে, রক্তকণিকা আছে, শ্বেতরক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে, গোল 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 টাইপের। যখন তোমার এই নালীটা কাটা যায়, তখন এভাবে করে এখান দিয়া, এই নালীর মাঝখান দিয়া একটা জাল তৈরি করে। কে তৈরি করে এই জাল? এটাকে বলা হয় ফ্রাইবিং জালক। তৈরি করে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তৈরি করার পরে কণিকাগুলো আস্তে আস্তে জালের উপর আস্তে আস্তে ঠাঁসি মানে বেরোতে একটা সময় আবদ্ধ হয়ে একেবারে জায়গাটা ব্লক করে ফেলে। এই কারণে কিন্তু অটোমেটিক্যালি তোমার শরীরে রক্তটা জমাট বাঁধে। ঠিক আছে? তাহলে হেপারিন, এই যে তোমার হেপারিন তৈরি করে রক্ত জমাট বাঁধে, এটা কেন করে? এটা কাটাছেড়া না গেলে, মানে কাটাছেড়া ছাড়াই, ধরো কাটাছেড়া ছাড়াই তোমার এখানে চর্বি জমে, হ্যাঁ, এই চর্বি জমে কোনো কারণে যদি রক্ত বন্ধ হচ্ছে সেটা, তখন হেপারিন চেষ্টা করে এটাকে একটু মানে তোমার একটু মন্থর করে দেওয়ার জন্য, অর্থাৎ মানে এখানে রক্ত চলাচলটা সুবিধা করে জন্য তখন হেপারিনটা রক্ত জমা দিতে বাধা দেয়। যখন আমরা চর্বি দিয়ে খাবার খাই না, আমাদের নালীর ভিতরে আস্তে আস্তে চর্বি জমতে থাকে, আস্তে আস্তে সাইডে চর্বি জমতে থাকে, একসময় পুরোটা হইয়া যায়, রক্তটাকে একটা ব্লক করে ফেলে, তখন আমরা এটা করি হার্ট অ্যাটাকের লক্ষণ। তো তখন থেকে তোমার এই হেপারিনটা বাধা দেয়। ঠিক আছে? তো আশা করি আমরা তোমরা এখানে বুঝতে পারতেছো যে অনুচক্রিকা বা থ্রম্বোসাইটের কাজ কি। অনুচক্রিকা বা থ্রম্বোসাইটের কাজ হচ্ছে রক্ত জমাটে বাধা দেওয়া। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। তোমাদের এখানে ফ্যাক্টরগুলো আশা করি তোমাদের এখানে দেয় নেই, মনে উল্লেখ করবে সম্ভবত, বাট দিবে না, কারণ এটা আমাদের ইন্টার লেভেলে আছে। হ্যাঁ, তো এই কাজগুলো করে তোমার অনুচক্রিকা বা থ্রম্বোসাইট রক্ত জমাটে বাধা দেয়। ঠিক আছে? আশা করি আমরা তোমার রক্ত পরীক্ষা নিয়ে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। দেখো আমাদের ইলেকট্রিসিটি চলে যাওয়া, আমাদের এখানে একটু অন্ধকার হয়ে গেছে, আমরা একটু লাইটিং ব্যবস্থা করতেছি। দাঁড়াও, এবার আসো, চলো আমরা একটু ট্রাই করতেছি যাতে তোমাদের দেখা যায়, ব্যবস্থা করলাম। দেখো এরপরে আমাদের তোমাদের বইতে আমি দেখলাম যে তোমাদের বইতে কি আছে, অনুচক্রিকা থ্রম্বোসাইটের পরে দেওয়া আছে ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ। স্যার আমি এটা ওই বললাম না, পানি পরিবহনের দুটা পার্ট করবো, দুটা পার্ট সেকেন্ড পার্টে ঢুকে দিব আমি, এটা নিয়ে এখন কথা বলবো না আমরা। এরপরে আসো, এরপর আছে তোমার রক্তের কাজ। রক্তের কাজটা তো আমি বলি, রক্তের কাজটা আছে। দেখো রক্তের কাজ কি, যেহেতু আমি তোমাকে বলছিলাম রক্ত আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে, এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে সাহায্য করে। রক্তের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, দুইটা কাজ পাইছো। খাবার পরিবহন করা, তিনটা কাজ পাইছো। খাদ্যসার পরিবহন তোমাদের বলতে দেখা আছে। তাপের সমতা রক্ষা করা, তাপের সমতা রক্ষা করা, এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। দেখো তোমাদের বইতে লেখা আছে দেহের মধ্যে অনবরত দহন ক্রিয়া সম্পাদিত হচ্ছে, এতে করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং তার রক্তের মাধ্যমে দেহ সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে দেহের সমস্ত তাপের সমতা রক্ষা করা রক্তের কাজ। এরপর লেখা আছে বজ্রপাত নিঃশেষণ করে। তোমরা কি জানো কিডনি আমাদের রক্তকে পরিশ্রুত করে? কিডনি আমাদের রক্তকে ছাঁকে, সাইকা ওইখান থেকে বিষক্রিয়া পদার্থ যেগুলো আছে, অপ্রয়োজনীয় পদার্থ দেহের, ওগুলাকে ছাইকা পানি আকারে যেগুলো আছে ওগুলো বের করে ফেলে এখান থেকে আমাদের মূত্রনালীর সাহায্যে নিষ্কাশিত করতে সাহায্য করে। হরমোন পরিবহন করে, আমি ওখানে বলছিলাম আমাদের রক্ত রসে যখন একটু উপাদান ছিল হরমোন, রক্ত হরমোন পরিবহন করে। হরমোন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করে। হ্যাঁ, আমি তোমাদের কয়েকটা হরমোন কথা বলছি। তারপর হচ্ছে এছাড়াও হরমোন আমাদের খাদ্য ক্রিয়াও সহায়তা করে। এগুলো আমরা ওই সময় বুঝাবো, আমাদের বইয়ের অন্যান্য অধ্যায়ে এগুলো নিয়ে কথা বলা আছে, আমি বললাম না। রক্ত অবশ্যই রোগ প্রতিরোধে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে। ঠিক আছে? এগুলো হচ্ছে সম্পূর্ণ রক্তের কাজ, তোমরা এগুলো পড়ে নিবা। এরপরে চলো আমাদের এখানে হৃৎপিণ্ডের গঠন ও কাজ আছে। আসলে মূলত হৃৎপিণ্ডটা এখানে দেওয়ার উদ্দেশ্য, যারা মানে আমাদের বইটা ইয়া করছে, সম্পাদন করছে, হৃৎপিণ্ডটার উদ্দেশ্য হচ্ছে তুমি পড়তেছে পানি পরিবহন। পানিতে পরিবহন করে কি? রক্ত। এই রক্তটা পরিবহন করে কি? একমাত্র হৃৎপিণ্ড। তুমি হৃৎপিণ্ডটা এই কারণে এরা হৃৎপিণ্ড ব্যাখ্যা করেছে। তো আমি এই অধ্যায়টা অনেকেরই মানে জীববিজ্ঞান মানে কঠিন অনেক কিছু মনে করি, তুমি যদি বুঝতে পারো এটা খুবই ইজি। দেখো আগে তোমাকে হৃৎপিণ্ড নিয়ে জানতে হবে। দেখো আমি যদি হৃৎপিণ্ড আঁকি,
আমি এটা রাফশিট করতেছি, বারবার বলি স্যার আমার এটা দিয়ে তোমরা মানে ইয়া করার দরকার, আমি এটা রাফশিট দিয়ে তোমাকে শিখিয়ে দিতেছি। একটা হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড আমাদের বুকের এই পাশটাকে বলা হয় বক্ষ গহ্বর, ঠিক আছে? হ্যাঁ, বক্ষ একটা আছে বক্ষ গহ্বর, একটা আছে উদর গহ্বর। তলপেটটাকে বলা হয় উদর গহ্বর। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের ঠিক মাঝখানে এই জায়গাটাতে আমাদের হৃৎপিণ্ড অবস্থিত, ত্রিকোণাকার মোচার আকৃতির মতো হৃৎপিণ্ড অবস্থিত। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ, 1 2 3 4, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আমি যদি এ পাশে দাঁড়াই, এ পাশে আমার ডাইন হাত, তার মানে এটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হয় ডান নিলয়। আর এটাকে বলা হয় বাম অলিন্দ, এটাকে বলা হয় বাম নিলয়। মানে আমার ডাইন হাতের ডাইন পাশ ডাইন, বাম হাতের বাম পাশ হচ্ছে বাম। তাহলে আমি যদি এটাকে ইয়া করি, এটা হবে ডান অলিন্দ, হ্যাঁ ডান অলিন্দ। আর এটা হচ্ছে ডান নিলয়, ডান নিলয়, হ্যাঁ। আর এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়, হ্যাঁ। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর মধ্যে এটাকে বলা হয় ডান ও বাম, এটাকে বলা হয় ডান ও বাম অলিন্দ পর্দা, অলিন্দ পর্দা। আর এটাকে বলা হয় ডান, দেখেন এটাকে বলা হয় ডান ও বাম নিলয় পর্দা, বা এটাকে মূলত আসলে ডান ও বাম আন্তঃঅলিন্দ পর্দা বলে। সরি, এটাকে বলা হয় আন্তঃঅলিন্দ পর্দা। আন্ত মানে ভিতরের, আন্তঃঅলিন্দ পর্দা। আর এটাকে বলা হয় ডান ও বাম আন্তঃনিলয় পর্দা, আন্তঃনিলয় পর্দা। তাহলে আমরা কি শিখলাম? এখানে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হয় বাম অলিন্দ। মানে এ পাশ ডান, এই পাশ আমাদের ডান, এই যে ডান অলিন্দ ডান নিলয়। আর বাম হাতে এ পাশে বাম অলিন্দ বাম নিলয়। আসল মতো হৃৎপিণ্ডটা আমাদের এখানে অবস্থান, তো এই ডান পাশটা ডান, বাম পাশটা বাম। লেখার সময় কিন্তু হাত ডান পাশে বাইরে চলে আসে, ভুল করা যাবে না। তোমার কাছে লেখার সময় হতে পারে এটা বাম এটা ডান, না, তুমি তোমার হৃৎপিণ্ডটা তোমার মধ্যে স্থাপন করা, করার পরে এই পাশটা ডান আর এই পাশটা বাম আইডেন্টিফাই করবা। তাই এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। মাঝখানে হচ্ছে ডান ও বাম আন্তঃঅলিন্দ পর্দা, ডান ও বাম আন্তঃনিলয় পর্দা। এটা হচ্ছে হৃৎপিণ্ডের মানে একেবারে তোমার মনে করো রাব চিত্র, ঠিক আছে? এরপর আমি হৃৎপিণ্ডের আরো অনেক কিছু আছে। এটার পরে আমি যদি হৃৎপিণ্ডটাকে আবার আঁকি, মানে তোমাদেরকে আস্তে আস্তে সবকিছু পরিচয় করে দিচ্ছি। এবার আসো, এখান দিয়ে আর দুটো জিনিস থাকে, এভাবে করে দুটো জিনিস থাকে, এই যে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। এটাকে বলা হয় নিম্ন মহাশিরা, ঠিক আছে? এখান দিয়ে একটা পথ আছে, এই এটাকে বলা হয় মানে একটা দরজা আছে, দরজার মতো। এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। এখানে একটা দরজা আছে, এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। মানে এই যে ডান, এটা আমরা বলছি বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা দরজা আছে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকা মানে দরজা। আর এটাকে বলা হয় বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে একটা দরজা আছে, এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। এরপরে এখান থেকে একটা নালী বের হয়ে গেছিল, এখান থেকে একটা নালী বের হয়ে এইদিকে একটা গেছে। এটাকে আমরা আসিফ না কামু, এটাকে আমরা আসিফ না কি, নাহলে তোমরা মাথায় দিয়ে যাবে। চলো আমরা এটাকে আসিফ রাখবো। এই তোমরা যদি সম্পর্কে জানছো। এরপরে আমি যদি আবার একটু আঁকি হৃৎপিণ্ডটাকে, এই এখানে যে দরজাটা আসিল, এখানে যে দরজাটা আসিল, এগুলো এখন আইডেন্টিফাই করবো না, বুঝছো? আর এখানে আইডেন্টিফাই করলে আমরা বুঝতে পারবো। এখান থেকে একটা নালী, এখানে দরজা আসিল, এখান থেকে একটা নালী এ পাশ হইয়া
এ পাশে এবং এ পাশে গেছিল একটা নালী, এই নালীর মাঝখানে আবার একটা দরজা আছে, এটাকে বলা হয়, এই দরজাটার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। সেমিলুনার, লুনার, লুনার মানে হচ্ছে লুন মানে চাঁদ, অর্থাৎ এটা অর্ধেকটা অর্ধ চাঁদাকৃতির মতো দরজাটা, এখানে এটাকে বলা হয় সেমিলুনার কপাটিকা। তোমার একবার এখান থেকে যে নালীটা গেছে এটাকে বলা হয় শিরা, এই নালীটাকে বলা হয় শিরা, ফুসফুসীয় শিরা। এই নালীর নাম কি? ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। আর এখান থেকে একটা সারা দিয়ে গেছে, এটাকে বলা হয় ধমনী। এটার মাঝখানে একটা দরজা আছে, এই দরজার নাম হচ্ছে অ্যাওটিক কপাটিকা, অ্যাওটিক কপাটিকা। এটা এখান থেকে ধমনীটা সারা দিয়ে যায়, সারা দিয়ে যায়। হ্যাঁ, আর এখান থেকে এই ফুসফুসের শিরাটা শুধুমাত্র ধরো এখানে একটা ফুসফুস আঁকলাম, এখানে একটা ফুসফুস আঁকলাম, দুই ফুসফুসে গেছে। তাহলে আমরা যদি হৃৎপিণ্ডটার গঠন যদি দেখি, এটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হয় বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, মাঝখানটাকে বলা হয় ডান ও বাম আন্তঃলিঙ্গ পর্দা, ডান ও বাম আন্তঃনিলয় পর্দা। এরপর এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, এটাকে বলা হয় নিম্ন মহাশিরা, এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। এদের অবস্থান কোথায়? ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে। এরপরে এখান থেকে দুটো শিরা, একটা এই পাশে গেছে, একটা এই পাশে গেছে, এটার মাঝখানে একটা কপাটিকা আছে, যেটাকে বলা হয় সেমিলুনার কপাটিকা। এখান থেকে একটা সারা দিয়ে গেছে, এটার মাঝখানে একটা কপাটিকা আছে, এটাকে বলা হয় অ্যাওটিক কপাটিকা। এটার নাম ধমনী, এটার নাম ফুসফুসীয় শিরা। এটা একটা এই ফুসফুসে গেছে, আমাদের শরীরে দুটো ফুসফুস এখান দিয়ে, হ্যাঁ, এটা একটা এই ফুসফুসে গেছে, এটা একটা এই ফুসফুসে গেছে। এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের মোটামুটি নাম এবং এদের অবস্থান। যদি আমরা ক্লিয়ার করতে চাই, তিনটে চিত্র দিয়ে আমি দেখা দিচ্ছি, এগুলো সবগুলো রাফ চিত্র স্যার, এগুলো আমরা কিভাবে আঁকতে হয়, কাজ কিভাবে আমরা এগুলো বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের রাফ চিত্র। আগে তোমরা দেখি নাও এবং এটা নিয়ে তোমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে যে কোনটার নাম কি, এটা তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তুমি, আমি যখন বলবো এটা কিভাবে কাজ করবে, তুমি কিছুই বুঝবে না। হ্যাঁ, আগে তোমাদেরকে মুখস্থ করতে হবে। আসলে আমি একটা ক্লাস করাচ্ছি তো, যার কারণে আমি একটু মানে ইয়ে করে পজ করে, হ্যাঁ, চেষ্টা করতেছি মানে ধীরে ধীরে তোমাকে এই পড়া শেষ করে দেওয়ার জন্য। তাহলে আমরা এই হৃৎপিণ্ড নিয়ে পড়লাম। হ্যাঁ, এরপর আসো, এরপরে যদি হৃৎপিণ্ডের কাজটা কিভাবে হয় তোমাদের যদি আমি দেখাই, মানে একটা সুন্দর করে চিত্র যদি তোমাকে দেখাই, তখন তোমরা বুঝতে পারবা। ধরো এটা একটা হৃৎপিণ্ড, আমি বড় করে আনি। হ্যাঁ, এবার এগুলো কিন্তু রাফ চিত্র স্যার, আমরা মেন চিত্র কিভাবে আগে আমরা এই সিস্টেমটা দেখাই দিব তোমাদেরকে। হ্যাঁ, আমি আপাতত রাফ চিত্র তোমাকে দেখাই দিচ্ছি। এভাবে করে এখানে একটা দরজা ছিল, এখানে একটা দরজা ছিল, এখানে ছিল ঊর্ধ্ব মহাশিরা, এটা ছিল নিম্ন মহাশিরা। এখান থেকে একটা নালী বের হয়েছে, এটা দুই ফুসফুসে চলে গেছে, এভাবে করে দুই ফুসফুসে গেছে। হ্যাঁ, দুই ফুসফুসে গেছে। ধরো আমি এখানে দুটো লিখে দিই, ফুসফুস একটা, আর এখানে একটা ফুসফুস, দুটো ফুসফুসে দুটো ছিল। হ্যাঁ, আর কর্মটা চেঞ্জ করে নিই, দাঁড়া। দুটো ফুসফুসে ছিল, আর এখান থেকে একটা নালী বের হয়ে গেছিল, সেটা গেছে সারা দেহে। হ্যাঁ, সারা দেহে গেছিল। এই হলো আমাদের মেইন কাজ। এবার তোমাদেরকে আমি বুঝাই বলি, ফোকাস আমি। হ্যাঁ, ধরো আমি প্রথমত নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নিলে আমি অক্সিজেন গ্রহণ করলাম, আমার দুই ফুসফুসে আসছে, এটা হচ্ছে দুই ফুসফুস। নিঃশ্বাস কিছু না, নেওয়ার পরে এই ফুসফুস থেকে একটা কানেকশন আছে স্যার। এই ফুসফুস থেকে একটা কানেকশন হচ্ছে কি, তোমার একটা নারী ডিরেক্টলি এখানে আসে ফুসফুস থেকে, শুধুমাত্র এখানে অক্সিজেনকে সাপ্লাই করে। কাকে সাপ্লাই করে স্যার? অক্সিজেনকে। তাহলে ফুসফুস থেকে যে অক্সিজেনটা নিলাম, আমার ফুসফুসের সাথে কিন্তু রক্তের নালী আছে। হ্যাঁ, তো এই রক্ত নালীটা ফুসফুস আর অক্সিজেন এটা দ্রবীভূত হয়ে মানে রক্তটা অক্সিজেন দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তো এই অক্সিজেনটা প্রথমে আসে কোথায়? এটা কি আমাদের, এটা কি বাম অলিন্দে আসে। বাম অলিন্দ অক্সিজেন রক্তে পরিপূর্ণ হয়ে যায়। আমাদের বোঝা গেছে?
এরপরে তাহলে ডান অলিন্দ কি করে? ডান অলিন্দ কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ হয়। বলে স্যার কি হবে? তুমি যখন মানে এটা তো আমাদের জন্মগুলো থেকে আমাদের নরমালি অক্সিজেন পরিবহন কার্বন ডাই অক্সাইড হয়ে আসতেছে। হ্যাঁ, এখন আমরা মায়ের মাধ্যমে মানে মায়ের গর্ভে মায়ের মাধ্যমে আমরা কি করতাম? শ্বাস গ্রহণ করতাম এবং ত্যাগ করতাম। তো এখন আমি যখন আমার সারা দেহে, ধরো আমাদের দেহ তো অনেকগুলো কোটি কোটি কোষের সমন্বয় তৈরি। এই কোষের কি লাগে স্যার? এই কোষের অক্সিজেন লাগে, খাবার লাগে। সে অক্সিজেনের খাবারের সংমিশ্রণে কাজে লাগাইয়া মাইটোকন্ড্রিয়ার সাথে শক্তি উৎপন্ন করে, পাশাপাশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। শক্তিটা আমি যে হাত মুভ করতেছি, নড়তেছি, শক্তি এসব কাজে ব্যয় হচ্ছে। কার্বন ডাই অক্সাইড তো আমার শরীরের জন্য প্রয়োজন। সেগুলা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, শরীরের মাথার উপরের অংশগুলো ঊর্ধ্ব মহাশিরা দিয়ে হৃৎপিণ্ড আসে, পা থেকে শুরু করে নিচেগুলা নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড রক্ত আমাদের কোথায় প্রবেশ করে? আমাদের ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে ডান অলিন্দ যে সময় কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ হয়, সে একই সময়ে আমি নাক দিয়ে যে নিঃশ্বাসটা নিই সেটা বাম অলিন্দে অক্সিজেন তরতে পরিপূর্ণ হয়। তাহলে ডানটা হয়েছে কার্বন ডাই অক্সাইডে, বামটা হচ্ছে অক্সিজেনে পরিপূর্ণ হয়েছে। তাহলে এই ডান ও বাম অলিন্দ দুটো পরিপূর্ণ হয়ে গেছে। যখন সে লোড দিতে পারতেছে না, প্রথমে কিন্তু দরজাটা অফ থাকে, যখন তার পরিপূর্ণ হয়ে তখন সে দরজাটা খুলে দেয়। দরজাটার নাম কি? আমি বলছিলাম টাইকাস্পিড কপাটিকা। টাইকাস্পিড কপাটিকা দিয়ে কার্বন ডাই অক্সাইড রক্ত এখানে চলে আসে এবং বাইকাস্পিড কপাটিকা দিয়ে অক্সিজেন রক্ত এখানে চলে আসে। আসার পরে যখন রক্তগুলো এখানে আসে, আসার পরে এটা কি? এটা আমাদের ডান নিলয়। এটা কি? এটা আমাদের বাম নিলয়। ডান নিলয় এবং বাম নিলয় কার্বন ডাই অক্সাইড অক্সিজেন পরিপূর্ণ হয়। পরিপূর্ণ হয়ে গেলে অটোমেটিক্যালি এই দরজা বন্ধ হয়ে যায় স্যার। এই দরজা বন্ধ হয়ে যায়। এরা পরিপূর্ণ হলে এবার এরার একটা চাপ দেওয়ার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড রক্ত এই নালী দিয়ে ফুসফুসে সোজা, আর অক্সিজেন রক্ত এটা বন্ধ হয়ে গেছে। অক্সিজেন রক্ত এই নালী দিয়ে সারা দেহে কি হয়? সাপ্লাই হয়। এইভাবে ক্রমাগত আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত একবার গ্রহণ হচ্ছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ত্যাগ হচ্ছে। এইভাবে রক্ত আমাদের সারা শরীরে হৃৎপিণ্ডটা নির্মিত বাহকদের দ্বারা কি করা হয়? পাম্প করা হয়। ঠিক আছে? আমি আরো বোঝাচ্ছি। আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, মানে যেটা কোষ খাবার গ্রহণ করে এবং অক্সিজেন গ্রহণ করে বাকি সেটা কি তৈরি করে? শক্তি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। সেই শক্তিটাকে আমাদের মানবদের যে আমি খাচ্ছি, লড়তেছি, চড়তেছি, কথা বলতেছি, সেসব কাজে লাগায়। বাকি থাকে কি? আমাদের অক্সিজেনটা, কার্বন ডাই অক্সাইডটা। তো ঊর্ধ্ব মহাশয় দিয়ে মাথার উপরের পাশের গুলো এখানে ঊর্ধ্ব মহাশয় দিয়ে আসে, নিচের সাইডগুলো নিম্ন মহাশয় দিয়ে কোথায় আসে? ডান অলিন্দে। একই সময়ে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন রক্ত আসে কোথায়? বাম অলিন্দে। এই দুটো অলিন্দ পরিপূর্ণ হয়ে যায়। হয়ে গেলে এই দরজাটা খুলে দেয়। এই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা এবং বাইকাস্পিড কপাটিকা খুলে দেয়। খুলে দিলে ডান নিলয় এবং বাম নিলয়, ডান নিলয় আসে কার্বন ডাই রক্ত, বাম নিলয় আসে অক্সিজেন রক্ত। যখন এটা পরিপূর্ণ হয়ে যায় তখন এই দরজাটা বন্ধ হয়ে যায়। তখন এটা আবার চাপ দেয়। চাপ দিলে কার্বন ডাই রক্ত এই যে এটাকে বলা ফুসফুসের শিরা, এই ফুসফুসের শিরা দিয়ে দুই ফুসফুসে চলে যায় এবং অক্সিজেন রক্ত সারা দেহে পরিবাহিত হয়। এইভাবে করে আমাদের হৃৎপিণ্ড সারা দেহে রক্ত পরিবহন করে এবং অক্সিজেন সাহায্যে খাদ্য সারা দেহে পৌঁছায় এবং কার্বন ডাই অক্সাইড তো আমি বললাম যে এই যে ফুসফুসের শিরা দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে? এভাবে করে আমাদের প্রত্যেকটা কোষ খাবার পায়, রক্তের মাধ্যমে খাবার পায়, অক্সিজেন পায় এবং কার্বন ডাই অক্সাইড কি করে? ত্যাগ করে। এটা ছিল আমাদের রক্ত পরিবহনের মেইন প্রক্রিয়া। তখন তোমাকে যদি বইয়ের ভাষা বলতে বলি, এখন তো আমি এগুলো মুখে বুঝেছি, বইয়ের ভাষা বলতে বললে তুমি বলবা যে আমাদের শরীরের উপরের অংশ ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অংশগুলো নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড বাম অলিন্দে প্রবেশ করে এবং একই সময়ে আমাদের ফুসফুস শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের তোমার এটা তো ডান অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দে প্রবেশ করে। যখন অলিন্দ দুটি পরিপূর্ণ হয় তখন টাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং অক্সিজেন রক্ত আমাদের ডান নিলয় এবং বাম নিলয়ে আসে। যখন ডান ও বাম নিলয় কার্বন ডাই অক্সাইড দ্বারা পরিপূর্ণ হয় তখন টাইকাস্পিড কপাটিকা এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে ফুসফুসের শিরার মধ্য দিয়ে এটা মাঝখানে কি আছে? সেলুলার কপাটিকা দরজা আছে। এই সেলুলার কপাটিকার এরা সংকোচনশীল হয়, তখন সেলুলার কপাটিকা দিয়ে
কার্বন ডাই অক্সাইড তত্ত্ব দুই ফুসফুসে দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং অক্সিজেন তত্ত্ব অ্যাওরিক কপাটিকে দিয়ে ধমনীর মতো দিয়ে সারা দেহে কি হয় পরিবাহিত হয়। এভাবে ক্রমাগত মিনিটে বা অক্টোবর করে আমাদের হৃৎপিণ্ড সংকোচনশীল এবং প্রসারণশীল হয়। ঠিক আছে। আচ্ছা বলো চাই, যখন তুমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবা মানে ডান অলিন্দ বাম অলিন্দ, ডান অলিন্দ যখন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, বাম অলিন্দ যখন কার্বন ডাই অক্সাইড মানে গ্রহণ করে, হ্যাঁ অক্সিজেন গ্রহণ করে, তখন এরা অবশ্যই গ্রহণ করার সময় মুখে খুলে যাবে না, প্রসারণ হবে না, প্রসারণ হবে না। এই প্রসারণটাকে বলা হচ্ছে তোমাদের বইয়ের ভাষায় ডায়াস্টোল। আর যখন এরা এই দরজাগুলো ব্লক হয়ে যায়, যখন এরা চাপ মারে, এই চাপটাকে বলা হচ্ছে সিস্টোল। তুমি বললো এখন বলতে পারো স্যার আপনি তো বলছেন প্রসারণ হয় সংকোচন হয়, প্রসারণটাকে বইয়ের ভাষা বলা আছে ডায়াস্টোল, সংকোচনটাকে বলা আছে সিস্টোল। তো তুমি এলে তাইলে আবার তুমি রিপোর্টে বুঝতে পারবা যে তোমার বইয়ের ভাষা কি বলছে। আর আমি বলি হৃৎপিণ্ডের যে ইয়েটা আছে না, হ্যাঁ হৃৎপিণ্ডের আমাদের মানব দেহ কিন্তু দ্বিস্তর বিশিষ্ট, মানে আমাদের শরীরে দুটি স্তর আছে, আমরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। কিন্তু এই হৃৎপিণ্ড আছে না, আমাদের শরীরে হৃৎপিণ্ডটা আছে না, হ্যাঁ এই হৃৎপিণ্ডটা আমাদের শরীরের হৃৎপিণ্ডটার এই যে স্তরটা এটা তিনটে স্তর বিশিষ্ট, তিনটা স্তর বিশিষ্ট এটা, হ্যাঁ তোমাদেরকে এখানে তোমাদের বইতে লেখা আছে তিনটে স্তর বিশিষ্ট। আর ধমনী কাকে বলে, শিরা কাকে বলে? যারা কার্বন ডাই অক্সাইড মুক্ত রক্ত পরিবহন করে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে যারা, তাদেরকে বলা হয় শিরা। এটা তুমি সহজে নিতে পারবা। আমাদের হাতের এই যে এখান থেকে নীল যে অংশগুলো এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে শিরা। আর ধমনী কারা? যারা অক্সিজেন রক্ত পরিবহন করে তারা হচ্ছে ধমনী। কোষিক জালিকা কারা? কোষিক জালিকা কারা? এবার আসো কোষিক জালিকা কারা। ধরো আমি যদি বলি আমার হৃৎপিণ্ড থেকে আমার একটা ধমনী এক পাশ পর্যন্ত এখান পর্যন্ত আসছে, একটা ধমনী এখান পর্যন্ত আসছে। এখন ধমনী যদি তোমার হাতে আমি এখানে দিতাম, তুমি কাজ করো, কোনো কারণে হাতে কাটি দিচ্ছ, ধমনী মানে যে অক্সিজেন পরিবহন করে, ধমনী যদি তুমি কাটি দাও এখানে তো খালি অক্সিজেন বাড়ি দেখবো। তুমি বলো তাহলে তোমার কি পরিমাণ বিপদ হবে? তোমার খালি ক্রমাগত ব্লিডিং হতে থাকবে। এই কারণে আল্লাহ তো সৃষ্টি করে এভাবেই, বা ওনার পরিকল্পনা নিখুঁত। তিনি ধমনী যে জায়গাতে যাবে না সেখান দিয়ে কোষিক জালিকার মাধ্যমে আমাদের এখানে 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 এই হাতের এইগুলাতে রক্ত পৌঁছায় দিছে। ঠিক আছে, এটাকে বলা হয় কোষিক জালিকা। অর্থাৎ ধমনী থেকে মানে রক্তগুলা যেসব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্মনালী দ্বারা সারা দিয়ে পরিবাহিত সেটা হচ্ছে কোষিক জালিকা। আর মেইন অক্সিজেন রক্ত পরিবহন করে ধমনী, আর মসল রক্ত পরিবহন করে শিরা। এখন তোমরা বললা তাহলে প্রত্যেকটা কোষেরই কিন্তু রক্তের মাধ্যমে খাবার যাওয়া লাগে, রক্তের মাধ্যমে অক্সিজেন যাওয়া লাগে, তাহলে সে কিন্তু এই খাবার এবং অক্সিজেনের সমন্বয়ে সে শক্তি তৈরি করতে পারে। এখন তোমরা বলতে পারো যে স্যার হৃৎপিণ্ড তো একটা কোষ, এরও তো কি দরকার? অক্সিজেন দরকার, রক্ত দরকার, খাবার দরকার, তাহলে এ কিসের মাধ্যমে যায়? এর একটা ধমনী আছে আলাদা, এটাকে বলা হয় করোনারি ধমনী, এটাকে বলা হয় করোনারি ধমনী। তাহলে সে করোনারি ধমনীর মাধ্যমে রক্ত তার কোষের কাছে পৌঁছায় এবং অক্সিজেন গ্রহণ করে এর মাধ্যমে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা জানি আমাদের হাতের কবজি এ পাশে ধরলে আমরা আমাদের হৃদস্পন্দনটা অনুভূত করতে পারি, যেটা তোমার এটা সর্বোচ্চ সীমা হচ্ছে 120/80, যেটাকে আমরা বলি মানে রক্তচাপটাকে বলি আমরা প্রেশার। হ্যাঁ, রক্তচাপটাকে আমরা বলে সংখ্যাটা আমরা প্রেশার বলে ফেলি আর কি। রক্তচাপ বইয়ের ভাষা বললে এটাকে আমরা বলতে পারি রক্তচাপ। একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ হওয়া উচিত 80 মানে 120/80, এর উপর নিচ হলে আমরা এটাকে লো প্রেশার বা হাই প্রেশার বলে কি করি, আখ্যায়িত করি। হ্যাঁ ওকে, তো তোমরা এইগুলা হৃৎপিণ্ড গঠনটা আশা করি তোমরা বুঝতে পারতেছো। আবার এই ধমনীটা আবার 3 ভাগে ভাগ করছে এরা। 3 ভাগ কি কি এটা তোমার বইতে লেখা আছে, দেখা টিউনিকা এক্সটার্না, এক্সটার্না মানে বাইরের দিক, মিডিয়া মানে ভিতরের দিক, আর টিউনিকা ইন্টারনা মানে মিডিয়া মানে মাঝখানের দিক, আর ইন্টারনা মানে ভিতরের দিক। এভাবে 3 ভাগে ভাগ করছে। হ্যাঁ, শিরার ইংরেজি নাম হচ্ছে বেইন। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে, আর কোষিক জালিকার ইংরেজি নাম হচ্ছে ক্যাপিলারিস, এটা মাথায় রাখবে তোমরা। হ্যাঁ, কোষিক জালিকা কিন্তু আমাদের এভাবে সারা দিয়ে আছে। আর এখানে তোমাদের এখানে উচ্চ রক্তচাপ কি, উচ্চ রক্তচাপ কাকে বলে, এবং হার্ট অ্যাটাক কিভাবে হয় বা হার্ট অ্যাটাক কেন হয়, কোলেস্টেরল কি, আমরা এটা বলছিলাম যে
পানিতে পরিবহনের সেকেন্ড পার্টে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো আমরা পানি পরিবহনটা দুই ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের পার্টটা বুঝেছি, বাকিটা আমরা সেকেন্ড পার্টে বুঝে নেবো। পানি পরিবহন যেটা আছে আর উদ্ভিদ পরিবহনটা আমরা আলাদা একটা পার্ট করবো। আশা করি তোমরা তোমাদের জীববিজ্ঞান কিছুটা আমি সহজ করতে পারছি তোমাদের পড়ার বিষয়টা। এরপরে যদি তোমাদের এই মানে রিডিং করতে গিয়ে ধরো এখানে লেখা আছে, মানে আমি যেভাবে পড়তাম ইন্টারে জীববিজ্ঞান, আমাদের একটা প্রিয় স্যার ছিল, উনি যেভাবে পড়াইতাম, আমার যদি কোনো সমস্যা হতো আমি এটাকে নোট করে রাখতাম এবং ওনাকে গিয়ে জিজ্ঞেস করতাম সরাসরি। এখন তোমাদের তো এই সুযোগটা নাই, তোমরা আমাকে কমেন্টে যাই জিজ্ঞেস করতে পারো, বা হ্যাঁ কমেন্টে জিজ্ঞেস করতে পারো যে এখানে মানে এই লাইনটা লিখছে, এই লাইনটা কেন লিখছে, এই লাইনটা ব্যাখ্যা কি, আমি তোমাদেরকে সঠিক ব্যাখ্যার সাথে সাথে মানে প্রদান করবো। আশা করি তোমরা আমাদের হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালিত এটা বুঝতে পারছো, এবং আমরা নেক্সট বাকি মানে পানি পরিমাণে বাকি যেগুলো আছে সেকেন্ড পার্ট আমরা অ্যাড করে দিব। হ্যাঁ ওকে, আমাদের এই পড়াটা পেতে হলে আমাদেরকে ফলো করে রাখতে হবে, ঠিক আছে।